আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে বিষয় উঠে আসলো রীতিমতো চমকে যাবেন। বিচারপতি সেই সিনহাকে কিভাবে দেশ থেকে বাধ্য করা হয়েছিল ডিজিএফআইকে দিয়ে, তার লোমহর্ষক তথ্য এবার প্রকাশ করে দিলেন এই সাবেক বিচারপতি সিনহা। আরও কি কি বিষয় উঠে এসেছে তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে এবার জানতে পারবেন সালমান এফ রহমানের কুকর্তি। এবার ফাঁস হলো তার ছেলে এবং পুত্রবধূর তথ্য, যার ফলে তাদের ব্যাংক হিসাবও এবার বন্ধ করে দেওয়া হয়েছে। আরও কি কি বিষয় উঠে আসলো এই সালমান এফ রহমানকে নিয়ে তাও জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। চলুন এই পর্যায়ে আপনাদের মাঝে তুলে ধরি কিভাবে ডিজিএফআইকে দিয়ে বিচারপতি এই সিনহাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। তার লোমহর্ষক তথ্য প্রকাশ করে দিয়েছেন এই সাবেক বিচারপতি সিনহা। সাবেক প্রধান বিচারপতি এই এসকে সিনহা তার দেশ ত্যাগের কারণে হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল, সে সময় কি ঘটেছিল তার সঙ্গে। সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য হন বিচারপতি এই এসকে সিনহা। 2018 সালের 31শে জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু নজিরবিহীন এক পরিস্থিতির মধ্যে তার কার্যালয় শেষ হয় মেয়াদের 81 দিন আগেই। সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তোপের মুখে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর 2017 সালের 11 নভেম্বর তিনি সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। গত 14 আগস্ট ডেইলি স্টারকে দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে বিচারপতি সিনহা বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি বাংলাদেশে ফিরে এসে তার বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তা প্রমাণ করতেও প্রস্তুত আছেন তিনি বলেন, আমি বাংলাদেশে ফিরে যাব, এখন শুধু আমি গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। আমি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করব এবং প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা। সাক্ষাৎকারে এসকে সিনহা বিশদ আলোচনা করেছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিল এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, কারণ তিনি শেখ হাসিনার নির্দেশনা ও হস্তক্ষেপ উপেক্ষা করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। সাবেক এই প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো খুবই ভয়ঙ্কর ছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না, কারণ এটি উপলব্ধির প্রশ্ন। একজন বর্তমান প্রধান বিচারপতি হিসেবে আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। আমাকে কারো সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি। আমার ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন ছিল। আমার বাড়িতে নিরাপত্তা বাহিনী অর্থাৎ গোয়েন্দারা স্ট্যান্ড গার্ড হিসেবে ছিল। তারা আমার বাড়িতে ঢোকার সময় আমার এক কর্মীকে মারধর করে। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আলদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ারও চাপ দিতেন। এমন তথ্য ফাঁস করে দেয় তিনি সাক্ষাৎকারে। তিনি আরও স্পষ্ট করে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তার সহকর্মীরা অর্থাৎ বিচারক সরকারের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে তার সঙ্গে বসতে অস্বীকৃতিও জানান। প্রচণ্ড মানসিক চাপে ফেলে তাকে জানানো হয় হাইকোর্টের বিচারকরা তাকে সহযোগিতা করবে না। তখন ভাবছিলাম দেশে থাকার আমার কোনো অধিকারই নেই, বলেন সাবেক প্রধানমন্ত্রী এই এসকে সিনহা। তিনি আরও তথ্য দেন দিয়ে বলেন, তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে দেশে থাকতে দেবে না। আমি তাড়াহুড়ো করে অন্যান্য প্রাসঙ্গিক কাজ শেষ করছিলাম। সে সময় আমি এশিয়া প্যাসিফিক দেশগুলোর প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে যোগ দিতে জাপানে গিয়েছিলাম। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর ডিজিএফআই থেকে কল আসে এবং একদিন পর আমি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে ফিরে আসি। তখন ডিজিএফআই সদস্যরা আমাকে সেখানে উপস্থিত আমার কর্মকর্তাদের কাছে যেতে দিচ্ছিল না। আমার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে তারা আমার সঙ্গে আমার গাড়িতে যেতে চেয়েছিল। আমি তখন তাদের বলেছিলাম আমার গাড়ির প্রয়োজন নেই। আমি ভাবছিলাম এটা আরেকটি আসনি সংকেত। বিচারপতি এসকে সিনহা আরও বলেন, একদিন আদালতে আমি সবেমাত্র আমার কাজ শেষ করেছি, তখন ডিজিএফআই এর প্রধান আমার অফিসে আসেন। তিনি জানান প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে দেশ ত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। আমি চিৎকার করে বললাম, আপনি কে এবং আপনি কি বলছেন? তখন ডিজিএফআই এর প্রধান বলেন, তারা শুধু প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করেন, আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেলের নয়। আমি তাকে বেরিয়ে যেতে বললাম এবং এর পরের থেকেই আমাকে গৃহবন্দী করে করা হয়। এভাবেই কিন্তু কঠিন কিছু লোমহর্ষক তথ্য প্রকাশ করে দেন এই বিচারপতি সিনহা। তিনি আরও বলেন, প্রথমে এই বিচারপতি সিনহা
2017 সালের নভেম্বরে যার দায়িত্বে অবসান হয়েছিল, পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথমই সাবেক প্রধান বিচারপতি। দুর্নীতির দায়ে যার সাজার রায় এসেছে আদালতে, তার আরও নানা ধরনের তথ্য আছে। বর্তমানে পদ্মা ব্যাংক থেকে 4 কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের মামলায় মঙ্গলবার তাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালত। বিচারক শেখ নাজমুল আলম তার রায়ের বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। 2015 সালের 17 জানুয়ারি দেশের 21তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এইচ.কে. সিনহা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে তিনি একমাত্র অমুসলিম ও আদিবাসী বিচারক যিনি বিচারাঙ্গের শীর্ষ পদে ছিলেন। প্রধান বিচারপতি হওয়ার আগে থেকেই নানা কারণে আলোচিত ছিলেন এই এইচ.কে. সিনহা। তার 1030 দিনের দায়িত্বে বারবার সংবাদ শিরোনাম এসেছে নানা ঘটনায়। বয়স অনুযায়ী 2018 সালের 31 জনের তার অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু নজিরবিহীন এক পরিস্থিতির মধ্য দিয়ে কার্যকাল শেষ হতে মেয়াদের 21 দিন আগেই সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তোপের মুখে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর 2017 সালের 11 নভেম্বর তিনি সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তিনি ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক সুনির্দিষ্ট স্থূলন সহ নানা ধরনের 11টি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে এসব অস্বীকার করে আসছিলেন তার অভিযোগের বিষয়ে। তিনি বলেছিলেন, আমি বাংলাদেশে সেগুলো সবকিছুই মিথ্যা প্রমাণিত করব। যুক্তরাষ্ট্রে বসে 2018 সালে একটি বই প্রকাশ করেন তিনি। তাতে তিনি দাবি করেন তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়েছে। এই এইচ.কে. সিনহা নানা ধরনের বিষয় তুলে ধরেন, অনেকে অনেক ধরনেরই মন্তব্য করেন। তবে শেখ হাসিনা যে তাকে বিচারপতি আসন থেকে পদত্যাগ করে বিদেশে, এদিকে এবার কিন্তু অবশেষে ধরা খেলেন সালমান এফ রহমান ও তার ছেলে পুত্রবধূর, সেই সাথে তাদের ব্যাংক হিসাবেও জব্দ করা হয়েছে। শেখ হাসিনার উপদেষ্টা বিক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান একের পর এক নানা ধরনের তথ্য দিচ্ছে। রিমান্ডে তিনি একবার বলেও ফেলেছেন, আমাকে মুক্ত করে দেন, আমি এবার দেশ ঠিক করে দিব, এমন তথ্য দিয়েছেন। তবে এবার ঘটনা ঘটল তার ছেলে এবং তার পুত্রবধূর। ছেলে আহমেদ সায়ন, ফজলুর রহমান পুত্রবধূ সাজরে রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ আদেশ জারি করা হয়। আরও নানা ধরনের বিষয় উঠে এসেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সালমান ফজলুর রহমান ছিলেন আর্থিক খাতের প্রতাপশালী ব্যক্তি। গত 15 বছরে ব্যাংক ও শেয়ার বাজারে প্রভাব খাটিয়ে নানা সুবিধা নেওয়ার পাশাপাশি শেষ সময়ে পররাষ্ট্রনীতিতেও ভূমিকা রাখেন তিনি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার হন তিনি, এবং গ্রেফতারের পর নানা বিষয় উঠে এসেছে। সালমান এফ রহমান শুধু একাই নয়, তার ছেলে এবং পুত্রবধূর নামে রয়েছে ব্যাপক অঢেল সম্পত্তির মালিক তারা, এবং তাদের দুর্নীতির এত মাত্রা হয়ে গেছে যে তাদের সম্পদ কত তাও হিসাব করে বের করতে প্রায় 5-6 দিন সময় লাগবে, যেখানে উঠে আসতে নানা ধরনের দুর্নীতির বিষয়। এই সালমান এফ রহমান বেক্সিমকো নিয়ে নানা ধরনের লুটপাট চালিয়েছে, তা কিন্তু সাধারণ মানুষ এর আগে বুঝতে পেরেছিল। এখন কোথায় যাবে? এখন সবই আস্তে আস্তে খোলস বের হচ্ছে এবং তারা ধরা পড়বে খুব শীঘ্রই। বুঝতে পারছেন এই সালমান এফ রহমান এবং তার ছেলে কতটা ধূর্ত ছিল, এবং তাদের বিচার হবে। এজন্য কিন্তু এবার তাদেরকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।